আচমকা টর্চের আলো থমকে গেল সামনের পাথরে। দেখলেন একটি ছেলে বসে আছে পাথরের ওপর। এই যে, তুমি এখানে এত রাতে কি করছো? জানো না রাত্রিবেলা তোমাদের বাইরে থাকার নিয়ম নেই? মিস্টার অলিভার এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করলেন, কিন্তু কাছে যেতেই কিছু একটা গোলমাল, কিছু একটা গন্ডগোল। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ রাস্কিন বন্ডের ভয় সমগ্র 6টি ভয়ের গল্প, যা 2017 সালে নভেম্বর এবং ডিসেম্বরে প্রচারিত হয়েছিল সানডে সাসপেন্সে। 19শে মে রাস্কিন বন্ডের 92তম জন্মদিন উপলক্ষে আমাদের এই বিশেষ নিবেদন। সানডে সাসপেন্সের আরও গল্প শুনতে আর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে, আর তারপর ক্লিক করুন বেল আইকনে। চলুন তাহলে রাস্কিন বন্ডের হাত ধরে বেরিয়ে পড়ি মুসৌরি আর ল্যান্ডরের পাহাড়ি জঙ্গলে। শুরু হচ্ছে আ ফেস ইন দ্য ডার্ক অবলম্বনে মুখোশ। অনুবাদ গোধূলি শর্মা। শিমলা, কুইন অফ দ্য হিলস, হিমাচল প্রদেশের পাহাড়িয়া রাজধানী। তার প্রান্তিকে রয়েছে এক ইংলিশ পাবলিক স্কুল, বহু পুরনো। সেই রুডিয়ার্ড কিপলিংয়ের সময় কিংবা তারও আগের হবে। ঝকঝকে তকতকে অভিজাত পরিবারের প্রতীক এই স্কুল। ওই যাদের গায়ে দামি ব্লেজার, রকমারি টুপি আর গলায় চকচকে টাই থাকে পরিপাটি, তারাই মূলত এই স্কুলের পড়ুয়া। একসময় ইংল্যান্ডের প্রেস্টিজিয়াস ইটন স্কুলের সাথে তুলনাও চলত, বলা হতো ইটন অফ দি ইস্ট। মিস্টার অলিভার এই স্কুলে পড়ান। তা প্রায় অনেক বছর হল। অ্যাংলো ইন্ডিয়ান, অবিবাহিত, একাই থাকেন, নির্ঝঞ্ঝাট। স্কুল থেকে প্রায় মাইল 3 দূরে সিনেমা হল, রেস্তোরাঁয় জমজমাট সিমলা বাজার। মিস্টার অলিভার প্রায় স্কুল ছুটির পর সেখানে যান। সান্ধ্য ভ্রমণ সেরে বাড়ি ফেরেন বেশ খানিকটা রাত করে। একটা ছোট রাস্তা আছে, শর্টকাট, পাইনের জঙ্গলের ভেতর দিয়ে। ফেরার সময় ওই রাস্তাটাই ব্যবহার করেন মিস্টার অলিভার। অনেকটা ঘুরপথ মকুব হয়ে যায়, তাছাড়া সময়েরও সাশ্রয় হয় খানিকটা। মাঝে মাঝে অবশ্য হাওয়ার গতিবেগ স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা তীব্র হয়। ঘন পাইনের ডালপালায় অদ্ভুত গা ছমছমে শব্দ খেলা করে ঝোড়ো হাওয়ার দাপটে। আর সেই সব অন্ধকার শব্দেরা বেশিরভাগ লোকজনকেই জঙ্গল ছেড়ে বড় রাস্তা দিয়ে যেতে বাধ্য করে। যদিও মিস্টার অলিভার এসবের ধার ধারেন না। একে তার স্নায়ু অসম্ভব স্থিতিশীল, উপরন্তু তিনি যুক্তিবাদী। আজগুবি অবাস্তব কল্পনা তার মাথায় ভর করে না। সেই রাতেও তিনি বাড়ি ফিরছিলেন পাইনের ঝোপের মধ্যে দিয়ে, সাথে টর্চ, যদিও তার ব্যাটারি ফুরিয়ে আসছে প্রায়। টর্চের আলোর পরিধি ক্রমশ ছোট হতে হতে ছড়িয়ে পড়ছে জঙ্গলের রাস্তায়। মিস্টার অলিভার হেঁটে চলেছেন। আচমকা টর্চের আলো থমকে গেল সামনের পাথরে। দেখলেন একটি ছেলে বসে আছে পাথরের ওপর। মিটমিটে আলোয় আন্দাজ করা যাচ্ছে শুধু অবয়বটা, কিন্তু রাতের অন্ধকারে ছাত্রদের বাইরে থাকা তো একেবারেই নিষিদ্ধ। এই যে, তুমি এখানে এত রাতে কি করছো? জানো না রাত্রিবেলা তোমাদের বাইরে থাকার নিয়ম নেই? মিস্টার অলিভার এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করলেন, এত স্পর্ধা আর দুঃসাহস কোন ছাত্রের হতে পারে। কিন্তু কাছে যেতেই কিছু একটা গোলমাল, কিছু একটা গন্ডগোল। মনে হয় ছেলেটা কাঁদছে, মাথা নিচু, দুহাত দিয়ে মুখ ঢাকা, আর তার সমস্ত শরীর কাঁপছে থরথর করে, মৃগী রুগীর মতো। অদ্ভুত শব্দহীন কান্না,
মিস্টার অলিভারের চোখে মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। এই যে, কি হয়েছে তোমার? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ? হেই! মিস্টার অলিভারের গলায় হালকা রাগ দেখা দিয়েছে। কি হলো? কথা কানে যাচ্ছে না? Why are you crying? Hey! ছেলেটি তবুও মাথা নিচু করে রয়েছে, নিরুত্তর। শরীরের কাঁপুনিটাও থামছে না, যেন কোনো এক সাংঘাতিক যন্ত্রণা তাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে ভেতরে ভেতরে। Yeah, listen. এত রাতে তোমার একা এখানে থাকাটা একেবারেই ঠিক নয়। ওকে, তুমি আমাকে বলো কি প্রবলেম হয়েছে তোমার? ও, লুক এট মি, আমার দিকে তাকাও। হেই! ছেলেটি মাথা তুলল, দুহাত তুলে তাকালো তার শিক্ষকের দিকে। মিস্টার অলিভারের হাতে টর্চ আলো ফেলল ছেলেটির মুখের উপর, যদি আদৌ সেটাকে মুখ বলা যায়। চোখ, নাক, কান, ঠোঁট, সাধারণত মুখের যা যা অংশ থাকা উচিত, এই ছেলেটির তার প্রায় কিছুই নেই। একটা মসৃণ নিটোল মাথা, আর সেই মাথায় স্কুলের টুপি। গল্পটার শেষ এখানেই হওয়া উচিত ছিল, কিন্তু মিস্টার অলিভারের ক্ষেত্রে তা হয়নি। এই বিভৎস দৃশ্যের আকস্মিকতায় তার হাত থেকে টর্চটা পড়ে গেল। উল্টো দিকে ঘুরে তিনি ছুটতে শুরু করলেন, অন্ধের মতো রুদ্ধশ্বাসে চিৎকার করতে লাগলেন সাহায্যের আশায়। Help! Help! কেউ আছো? হ্যাঁ, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, হেল্প, প্লিজ হেল্প মি, somebody help me, help me! ওই তো স্কুল বাড়িটা দেখা যাচ্ছে দূরে, সেটাকে লক্ষ্য করে মিস্টার অলিভার দৌড়চ্ছেন। হঠাৎ রাস্তার মাঝে কি যেন একটা চোখে পড়ল তার, একটা আলো, লণ্ঠনের। আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে, এগিয়ে আসছে তার দিকে। আরে, এ তো ওয়াচম্যান! মিস্টার অলিভার গতি সামলাতে না পেরে হোঁচট খেয়ে প্রায় হুড়মুড় করে পড়ে গেলেন তার গায়ে। কি স্যার, কি হয়েছে? আপনি এইভাবে দৌড়চ্ছেন কেন? কোনো দুর্ঘটনা কি? I saw something. আমি একটা জিনিস দেখলাম, একটা ভয়ঙ্কর জিনিস, চৌকাটা terrible, terrible. This boy, he was crying in the jungle. But when I went close to him, কাছে যেতে দেখলাম ওর মুখ বলে কিছু নেই. He does not have a face. He does not have a face. কি বলেন? মুখ বলে কিছু নেই মানে? মানে চোখ, নাক, কান কিছু নেই. Nothing. 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 ওয়াচম্যান তার হাতের লণ্ঠনটা তুলে ধরল নিজের মুখের কাছে, তারপর জিজ্ঞেস করল, স্যার, একবার দেখুন তো, আপনি যা দেখেছেন সেটা কি অনেকটা এইরকম? মিস্টার অলিভার দেখলেন ওয়াচম্যানেরও কোনো চোখ নেই, কান নেই, নাক নেই, এমনকি ভুরুও নেই। আর ঠিক তখনই দমকা হাওয়ায় লণ্ঠনের আলোটা নিভে গেল নিমেষে। রাস্কিন বন্ড 92 বছর বয়স, পাহাড়ে থাকেন বহু বছর। অসাধারণ হাতের লেখা, আমাদের বাঙালিদের ভাষায় একেবারে মাই ডিয়ার লোক। আমাদের দেশের সব থেকে জনপ্রিয় লেখক যারা আছেন তাদের মধ্যে অন্যতম তিনি। শুরু করা যাক পরের গল্প, দ্য হন্টেড বাইসাইকেল অবলম্বনে ভুতুড়ে সাইকেল।
অনুবাদ সুবর্ণা চক্রবর্তী। তখন উত্তরপ্রদেশের শাহাগঞ্জ জেলায় শহর থেকে মাইল 5 দূরে একটা গ্রামে থাকে। যাতায়াতের একমাত্র উপায় বলতে সাইকেল। কখনো সখনো চাষিরা তাদের নিজেদের গরুর গাড়িতে চড়তে দিলে সে আলাদা কথা, তবে রাস্তা খারাপ হলেও বা নিজে ভালো চালাতে না পারলেও আমি সাইকেলে যেতেই বেশি পছন্দ করতাম, কারণ অনেক তাড়াতাড়ি পৌঁছানো যেত। প্রায় রোজই শাহাগঞ্জে যাই, কখনো চিঠিপত্র তুলতে, কখনো বা খবরের কাগজ কিনতে, আর গেলেই অগুন্তি কাপ চা খাওয়া আর দোকানদারদের সঙ্গে দেদার আড্ডা। সাইকেলে করে গাঁয়ে ফিরতে ফিরতে সন্ধে প্রায় 6টা বেজে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে নির্জন রাস্তা, মানুষের যাতায়াত নেই বললেই চলে। শীতের দিনে 6টার মধ্যেই ঘুরঘুরটি অন্ধকার নেমে আসে, অতএব সাইকেলে একটা লণ্ঠন ঝোলাতে হয়। সেদিন সন্ধে ফিরছি, প্রায় অর্ধেকটা পথ চলে এসেছি। এমন সময় দেখি রাস্তার মাঝখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে। দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার? জঙ্গলের ভেতর এই এত সন্ধেবেলায় বাচ্চা কি করছে? এলাকায় নেকড়ে হায়নার উপদ্রব আছে, তাকে না জানে। সাইকেল থেকে নামলাম, ছেলেটার কাছে এগিয়ে গেলাম, কিন্তু ও যেন আমায় দেখতেই পাইনি। এই, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? জিজ্ঞেস করলাম। ছেলেটা আমার দিকে না তাকিয়েই জবাব দিল, অপেক্ষা করছি। অপেক্ষা? কার জন্য? ও মা বাবা? না, দিদি। দিদি? কিন্তু কই আসার পথে কাউকে তো দেখলাম না। অবশ্য হতে পারে সামনেই কোথাও সে দাঁড়িয়ে আছে। তুমি একটা কাজ করো, আমার সঙ্গে এসো, যেতে যেতে সামনেই তার সঙ্গে দেখা হয়ে যাবে হয়তো, বললাম আমি। ছেলেটা মাথা নেড়ে চুপচাপ সাইকেলের সামনে ক্রসবারে চেপে বসল। মুখটা দেখা যাচ্ছিল না অন্ধকারে, তাছাড়া মুখখানা সামনের দিকে ঘুরিয়ে বসেছিল সে। উল্টো দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সাইকেল চালাতে চালাতে বেশ কাঁপুনি ধরেছিল, অথচ ছেলেটা দেখলাম নির্বিকার। খানিক দূর যেতেই লণ্ঠনের আলোয় দেখতে পেলাম রাস্তার ধারে আর একটা বাচ্চা দাঁড়িয়ে। এবার একটি মেয়ে, ছেলেটার থেকে সামান্য বড়, লম্বা চুল হাওয়ায় এলোমেলো হয়ে উড়ছে, প্রায় পুরো মুখটাই ঢাকা। এই তো, ওই দেখো তোমার দিদি, চলো ওকেও সঙ্গে নিয়ে নি নাকি? মেয়েটা আমায় দেখে কিন্তু একটুও হাসল না, শুধু ছেলেটার দিকে তাকিয়ে একবার গম্ভীরভাবে মাথা নাড়ল। সাইকেলের পেছন দিকে ক্যারিয়ারে উঠে বসল সে। আমি আবার সাইকেল চালাতে লাগলাম। আলাপ জমাতে টুকটাক যাই প্রশ্ন করি দেখি ওরা খালি হ্যাঁ হুঁ নাতে উত্তর দিচ্ছে। বুঝলাম অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছে না। যাকে গায়ে পৌঁছেই মোড়লের হাতে তুলে দেব দুটোকে, সেই তাদের বাবা মার খোঁজ করবে ক্ষণ। সমতল রাস্তা, কিন্তু তাও মনে হচ্ছে পাহাড়ের চড়াই পথে সাইকেল চালিয়ে উঠছি। তারপর হঠাৎ কেমন যেন মনে হলো ছেলেটার মুখখানা আমার মুখের একদম সামনে, আর মেয়েটা যেন হাঁপিয়ে গিয়ে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাইকেলটা যেন ওই চালাচ্ছে। এই ঠান্ডাতেও ঘাম ঝরতে শুরু করলো আমার, দমটা আটকে আসছিল। আচ্ছা, একটু একটু জিরানো যাক। হ্যাঁ, না, কোনো দরকার নেই। দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল। প্রচন্ড অবাক হলাম, কিন্তু কোনো তর্ক করলাম না। একটু পরে যখন ভাবছি বাচ্চাগুলোকে অগ্রাহ্য করে এবার একটু থামতেই হবে, ঠিক তক্ষুনি চোখে পড়ল সাইকেলের হ্যান্ডেলবারের উপর রাখা ছেলেটার হাত দুটো। লম্বা, কালো, লোমশ। ভয়ে নিজের হাত দুটো কেঁপে উঠল। সাইকেলটা টাল সামলাতে না পেরে রাস্তায় প্রায় উল্টেই পড়ে যাচ্ছিল। সাবধানে, দেখে চালাও। এইবার তাদের হেঁড়ে গলা শুনে আঁতকে উঠলাম। বাচ্চার গলার মতো কই শোনাচ্ছে না তো।
চট করে পেছনে তাকিয়ে দেখলাম যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই। মেয়েটার বিরাট বড় মোটা মুখ, কালো লোমশ পাগুলো মাটিতে ঘষটে ঘষটে টেনে নিয়ে যাচ্ছে। থামো, সামনে নদীর ধারে থামো। ভয়ঙ্কর ওই বাচ্চা দুটো হুকুম করলো আমায়, কিন্তু থামবার আগেই সাইকেলের সামনে চাকাটা গিয়ে লাগলো একটা পাথরে। ব্যাস, সাইকেল পড়লো উল্টে। ধপাস করে ধুলোর মধ্যে ছিটকে পড়লাম আমি। আর পড়তেই খুঁড়ের মতো একটা শক্ত কি মাথার পেছনে এসে লাগলো। সঙ্গে সঙ্গে সব অন্ধকার। যখন জ্ঞান ফিরল, দেখি চাঁদের আলো নদীর উপর চিকচিক করছে। বাচ্চা দুটোকে কোথাও দেখতে পেলাম না। উঠে বসে জামা কাপড় থেকে ধুলো ঝাড়ছি, হঠাৎ কানে এলো ছপাং ছপাং শব্দ। নদীর দিকে তাকিয়ে জ্যোৎস্নার আলোতে দেখলাম কাদা ঘোলা জলেতে বসে একজোড়া ছোট্ট কালো মোষ তাকিয়ে রয়েছে আমার দিকে। অনেকেই মনে করেন রাস্কিন বন্ড শুধুই ছোটদের গল্প লেখেন। আমার কিন্তু তা মনে হয় না। ছোটদের, কিশোরদের, এমনকি বড়দের সবার জন্যই লেখেন। শুরু করা যাক আজকের পরের গল্প। উড অ্যাসলি রিটার্ন অবলম্বনে রবার্ট ফিরে এলো। অনুবাদ গোধূলি শর্মা। আমি চললাম বাহাদুর, তুমি কিন্তু সাবধানে থাকবে। সাহেব, তুমি কি আর ফিরবে না? আরে কেন ফিরবো না, কিন্তু কবে সেটা বলতে পারছি না। হয়তো 1 বছর কিংবা 2 কিংবা আরো বেশিও লাগতে পারে, তবু ফিরতে আমাকে হবেই, কথা দিলাম। আচ্ছা শোনো, প্রত্যেক মাসের প্রথমে তুমি আমার লয়ারের কাছে যাবে। তিনি তোমাকে মাইনে আর এই বাড়ি দেখভালের জন্য প্রয়োজনীয় সমস্ত খরচ দিয়ে দেবেন। আমি চাই তুমি এই বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখো, একেবারে আমার পছন্দ মতো, টিপটপ। আচ্ছা সাহেব, তুমি কি বিয়ে করে তারপর ফিরবে? হে ভগবান, না 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 না, একেবারেই না। তোমার মাথায় এসব কথা কে ঢোকাচ্ছে? কি জানি, মনে হলো আসলে তুমি বলছো বাড়িটা গুছিয়ে রাখতে, তাই মানে। আরে গুছিয়ে রাখতে বলছি আমার জন্য। আমি চাই না আমি বাড়ি ফিরি আর এই পুরনো বাড়িটা আমার মাথার উপর ভেঙে পড়ুক, বুঝেছো? যাকে এই নাও বাড়ির চাবি, তোমার কাছেই রাখো। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমি কিন্তু ফিরবই। কথা শেষ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন রবার্ট অ্যাসলে, এ বাড়ির মালিক। বয়স প্রায় 40-এর কোঠায়। একদিন তার হঠাৎই মনে হয় অনেক হয়েছে, একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। এবার অন্য কিছু চাই, কিছু অ্যাডভেঞ্চার, অদেখাকে ছুঁয়ে দেখার কিছু রোমাঞ্চ চাই। ব্যাস, যেমন ভাবা তেমনি কাজ। ব্যাগ কাঁধে যাত্রা শুরু। রয়ে গেল বাহাদুর, প্রেম বাহাদুর। গত 30 বছর সে এই বাড়ির দেখভাল করে আসছে। আর রয়ে গেল এই বাড়ি। ক্লিফ মানে পাহাড়ের খাড়াইয়ের নিচে অবস্থান বলে যার নাম দেওয়া হয়েছিল আন্ডার ক্লিফ। অনেক কটা বছর কেটে গেছে এর মধ্যে। রবার্ট অ্যাসলে এখনো ফেরেনি। শোনা গেছে কে যেন তাকে দেখেছিল শ্রীলঙ্কায়, সেখান থেকে বর্মায় ওই রুবির খনির কাছে, তারপর সান্ডা স্টেটসের সরু প্যাসেজ হয়ে সেই জাভায়, আর তারপর না, তারপর কোনো খবর আর আসেনি। প্রেম বাহাদুর কিন্তু আছে রবার্টের বাড়ির পাশের আউটহাউসেই এখনো প্রতিদিন সকালে সে আন্ডারক্লিফের দরজা খোলে, ফার্নিচার ঝাড়পোঁছ করে, বিছানা বালিশ পরিষ্কার করে, অ্যাসলের প্রিয় ড্রেসিং গাউন আর স্লিপার্স রেডি করে রাখে, ঠিক আগের মতো। সেই যখন অ্যাসলে
ফিরে আসতো ছুটি কাটিয়ে। তার প্রথম কাজ ছিল স্নান সেরে এই গাউন আর স্লিপার্সের খোঁজ করা, তা সে দিন কিংবা রাত যে সময় ফিরুক না কেন। এদিকে তার নিরুদ্দেশ নিয়ে নানান রকম রহস্য দানা বেঁধেছে। হাটে বাজারে লোকের মুখে মুখে নানা ধরনের আলোচনা। কি হয়েছে তার? সে আদৌ ফিরবে কি? যদিও প্রেম বাহাদুর এসব গুজবে কান দেয় না। তার কানে শুধু আটকে আছে অ্যাসলের বিশ্বাস আর প্রত্যয় মাখা শেষ কথাগুলো। মনে রেখো, আমি কিন্তু ফিরবই। দ্বিতীয় কোনো ব্যক্তি কখনো এই জমি, এই বাড়ির প্রতি অবহেলা দেখালেও প্রেম বাহাদুর না না না, এক মুহূর্তের জন্যও নয়। বাড়ির কর্তা হয়তো সশরীরে উপস্থিত নেই, কিন্তু প্রেম বাহাদুরের তার প্রতি সম্মান আর এই বাড়ির প্রতি দায়িত্ব কমেনি এক অংশ। এখন যদিও তার বয়স বেড়েছে আরো খানিকটা, প্রায় 60 ছুঁই ছুঁই। শরীর অশক্ত, তার উপর ফুসফুসের রোগ, বুকের যন্ত্রণা, আরো অনেক সমস্যা ঘিরে ধরেছে তাকে। তবু সে ভোলেনি কিছুই। চোখের সামনে রবার্টের ছোট্ট শিশু থেকে যুবক হয়ে ওঠা, একসাথে কত হান্টিং, কত ফিশিং ট্রিপে গেছে, কত কত রাত কাটিয়েছে ঝিকিমিকি তারার নিচে। পাহাড়ি ঝর্ণার বরফ জলে স্নান করেছে, এক থালায় ভাগ করে নিয়েছে খাবার। তারপর সেই যেবার সাংঘাতিক বিপদে পড়েছিল ওরা, সেই যে একখানা ছোট নদী বেরোচ্ছিল, হঠাৎ কোনো রকম আভাস ছাড়াই হুড়মুড় করে ঢুকে পড়েছিল বন্যার জল, ভাসিয়ে নিয়ে গিয়েছিল ওদের। অনেক কষ্টে বাড়ি ফিরেছিল কোনো মতে। ফিরে এসে অ্যাসলে সবাইকে বলেছিল কিভাবে বাহাদুর তাকে বাঁচিয়েছে। আর বাহাদুর সে তার মালিকের প্রাণ বাঁচাতে পেরে নিজেকে ততটাই ধন্য মনে করেছিল। এবছর বর্ষা এসেছিল সময়ের অনেক আগে, আর ফিরেছে অনেক দেরি করে, সেই সেপ্টেম্বরের শেষে। প্রেম বাহাদুরের শরীর ভেঙে গেছে আরো খানিকটা। নিঃশ্বাসের কষ্টটাও বেয়াড়া রকমের বেড়েছে এই বর্ষায়। আউটহাউসের বারান্দায় নিজের খাটিয়াতে শুয়ে সে তাকিয়েছিল সামনের বাগানটার দিকে। না, বাগানটাকে আর সামলে রাখা যাচ্ছে না। ডালিয়া, স্নেক লিলি, আরো কত বাহারি ফুল সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে একে একে। তবু একটাই স্বস্তি, বৃষ্টি থেমে গিয়ে সূর্যটা অন্তত বেরিয়েছে। হাওয়া দক্ষিণ পশ্চিম থেকে দিক বদলাচ্ছে উত্তর পশ্চিমে, সরিয়ে নিয়ে যাচ্ছে মেঘ একটু একটু করে। বাগানের ভেতরটায় রোদ্দুর এসে পড়ছে বেশ। বাহাদুর বারান্দা ছেড়ে খাটিয়াটা সেইখানে পাতল, তারপর শুয়ে শুয়ে টান দিতে লাগলো হুক্কায়। তার চোখ দুটো এদিক ওদিক ঘুরছে। হঠাৎ গেটের কাছে কিসের একটা শব্দ, মনে হচ্ছে কে যেন আসছে এইদিকে। কে আসছে ভালো করে বোঝার চেষ্টা করে বাহাদুর। গেট পেরিয়ে স্পষ্ট হচ্ছে চেহারাটা, এগিয়ে আসছে ক্রমশ, একটু আর একটু আর একটু। এ কি? এ তো রবার্ট অ্যাসলে। প্রেম বাহাদুরের সমস্ত শরীর কাঁপতে শুরু করেছে থরথর করে। মুহূর্তের উত্তেজনা সামলিয়ে সে খাটিয়া ছেড়ে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পা দুটো, দুর্বল পা দুটো সাহস পাচ্ছে না কিছুতেই। সে ডাল সামলাতে না পেরে হুক্কাটা তার হাত থেকে ছিটকে পড়ে গেল। অ্যাসলে গেট পেরিয়ে এসে দাঁড়িয়েছে খাটিয়ার সামনে, চোখে মুখে মৃদু হাসি। বাহাদুর দেখল তার চেহারায় কোনো বদল হয়নি। তার বয়স যেন থমকে আছে সেই দিনটায়, যেদিন সে তাকে শেষবারের মতো দেখেছিল। যাক,
তাহলে তুমি এলে শেষ পর্যন্ত, হ্যাঁ? আমি তো তোমায় বলেইছিলাম আমি ফিরবই। এতগুলো বছর কেটে গেছে, তুমি কিন্তু একটুও বদলাওনি। তুমিও তো সেই আগের লোকটাই রয়ে গেছো। কি যে বললো, আমি তো বুড়ো হয়ে গেছি, অসুস্থ, দুর্বল হয়ে গেছি। সেসব আর চিন্তা করো না, এবার তুমি সুস্থ হয়ে যাবে। সেই জন্যই তো আমি এসেছি। দাঁড়াও, আগে ঘরটা খুলি। হ্যাঁ, চলো চলো। প্রেম বাহাদুর খাটিয়া থেকে উঠে পড়ে। এবারে তার আর বিশেষ কোনো কষ্টই হয় না। আহা, শোনো 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 বাহাদুর, এসবের দরকার নেই। রবার্ট বলে ওঠে। না না, আরে সে কি, আমি তো সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি, কিন্তু হ্যাঁ, শুধু তোমার জন্য। হ্যাঁ, চলো চলো, এসো। আমি জানি, আমি সব শুনেছি কিভাবে তুমি এই বাড়ির সমস্ত কিছু যত্ন করে রেখেছ নিজের হাতে এতগুলো বছর। আচ্ছা, চলোই তাহলে একবার ঘুরে দেখা যাক, শেষবারের মতো। তবে একটা কথা শুনে রাখো, আমাদের কিন্তু আর এখানে থাকা সম্ভব নয়। বাহাদুর ঠিক বুঝতে পারে না, এত বছর পর অ্যাসলে আজ ফিরেছে তার সবচেয়ে আরামের জায়গায়, তার নিজের বাড়িতে, অথচ বলছে এখানে নাকি থাকা সম্ভব নয়। সবকিছু কিরকম ধোঁয়াশার মতো ঠেকছে তার কাছে। কোনো মতে তালা খুলে দরজার পাল্লা সরায় সে। তারপর রবার্টকে নিয়ে যায় ড্রয়িং রুমে। সেখান থেকে সিঁড়ি দিয়ে উপরে বেডরুমে। রবার্ট দেখে তার প্রিয় ড্রেসিং গাউন, স্লিপার, সমস্ত কিছু রাখা আছে ঠিক আগের মতোই, ঠিক যেমনটা সে পছন্দ করত। বুড়ো লোকটার কাঁধে আলতো করে হাত রাখে রবার্ট। এরপর নেমে আসে দুজনে। ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ায় বাগানে সূর্যের আলোয়। হঠাৎই সামনে তাকায় প্রেম বাহাদুর, আর তারপর চমকে ওঠে। নিজেকে দেখে নিজের চোখে বাগানের মাঝখানে পড়ে আছে খাটিয়াটা, আর তার উপর টান টান হয়ে পড়ে আছে একখানা রুগ্ন শীর্ণ শরীর, যে শরীর তার ভীষণ চেনা, ভীষণ পরিচিত। আর সেই হুক্কাটাও পড়ে আছে মাটিতে, যেটা ছিটকে গেছিল তার হাত থেকে। বাহাদুর অ্যাসলের দিকে তাকায়, চোখে মুখে বিভ্রান্তি স্পষ্ট। কোনো মতে জিজ্ঞাসা করে, ওটা কি? ওটা কে খাটিয়া শুয়ে আছে? হ্যাঁ, ওটা কে? অ্যাসলে শান্ত স্বরে বলে, ওটা তোমার অতীত। সত্যিকারের তুমিটা দাঁড়িয়ে আছে আমার সামনে, আর যেটা পড়ে আছে ওইখানে, ওই খাটিয়ায়, সেটা শুধুই একটা আবরণ, একটা খোলস। তুমি 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 আজ শুধু আমার জন্য এসছো? হ্যাঁ, এতদিন আমি আসতে পারিনি কারণ তুমি প্রস্তুত ছিলে না। আমার রক্তমাংসের খোলস আমি অনেক আগেই ত্যাগ করেছি, কিন্তু তুমি এতদিন ধরে আটকে ছিলে এই বাড়িটাকে আঁকড়ে। আজ
তুমি মুক্ত হয়েছ। চলো এবার যাওয়া যাক। কিন্তু কিন্তু এই বাড়িটা এখানে এখন কে থাকবে? আরে অন্য কেউ থাকবে। নাও এবার চলো চলো চলো, আমাদের মাছ ধরার সময় হয়ে এলো তো। রবার্ট অ্যাসলে প্রেম বাহাদুরের হাতটা আলতো করে চেপে ধরে। তারপর দেবদারু বনের ভেতর দিয়ে আলো ছায়া রোদ্দুরের কাটাকুটি পথ ধরে হাঁটতে শুরু করে। পেছনে পড়ে থাকে তাদের চিরকালের মতো ছেড়ে আসা সেই বাড়িটা, যার নাম আন্ডারক্লিফ। যারা ইংরেজি ভাষাটা ভালোবাসেন বা যারা হয়তো ইংরেজিতে একটু দুর্বল, তাদের আমি রেকমেন্ড করব ছোট গল্পগুলো অরিজিনাল ইংরেজিতে পড়ে দেখতে পারেন। একটা অদ্ভুত সুন্দর সিম্পলিসিটি আছে ওর লেখার মধ্যে। পরের গল্পে যাওয়া যাক। ড্রেডফুল গার্গল অবলম্বনে ডরমিটরি, অনুবাদ গোধূলি শর্মা। ধরুন আপনি রাত্রিরে শুয়ে আছেন নিশ্চিন্তে। মাঝরাত্রিরে আপনার ঘুম ভেঙে গেল। উঠে বসে নিজের বিছানায় আচমকা আপনি আবিষ্কার করলেন অন্য একজনকে, সম্পূর্ণ অন্য কেউ, যার সেই মুহূর্তে আপনার পাশে থাকার কোনো সম্ভাবনাই নেই। তখন আপনি কি করবেন? আচ্ছা, কখনো কি আদৌ এরকম কিছু হয়েছে আপনার সাথে? হয়নি তো? আমার সাথে হয়েছে। আজ থেকে বহু বছর আগে আমি যখন সিমলার বোর্ডিং স্কুলে থাকতাম, ঘটনাটা ঘটেছিল সেই সময়। একটা বড় ঘর, ওই যাকে বলে ডরমিটরি, প্রায় জনা 20 ছেলে একসাথে থাকতাম। আমার বিছানাটা ছিল একেবারে কোণার দিকে, বাকিদের থেকে একটু দূরে, আলাদা। এতজন ছেলে একসঙ্গে থাকলে যা হয় আর কি, মজা করবার পেছনে লাগবার লোকের অভাব ছিল না। প্রায়ই চাদরের তলায় নুড়ি পাথর, বিচুটি পাতা, এমনকি টিকটিকিও পাওয়া যেত। কিন্তু তাই বলে একটা আস্ত মানুষ, এটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। প্রথমটায় ভাবলাম কেউ হয়তো ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে আমার বিছানায় এসে শুয়ে পড়েছে ভুল করে। আমি হালকা ধাক্কা মেরে বললাম, দেবিন্দর, আরে যা, নিজের বিছানায় যা, এটা তোর জায়গা নয়। দেবিন্দর সাংঘাতিক রকম স্লিপ ওয়াকার। ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে একবার ছাদে পর্যন্ত চলে গেছিল। কিন্তু এটা তো দেবিন্দর নয় বলেই মনে হচ্ছে। দেবিন্দর বেঁটে খাটো, কিন্তু আমার পাশে যে শুয়ে আছে সে তো বেশ লম্বা, ঢ্যাঙা গোছের কেউ, এতটাই লম্বা যে কম্বল ছাড়িয়ে পা দুটো ঠেকে আছে মাটিতে। তাহলে কে? রঞ্জিত হতে পারে, ওর পাগুলো বেশ লম্বা। রঞ্জিত, আরে এই রঞ্জিত, উফ, রাত্রিবেলা বিরক্ত করিস না তো, যা নিজের বিছানায় যা। কোনো সাড়া শব্দ নেই। আমি আবার ধাক্কা মারার চেষ্টা করলাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না। উফ, কি ভারী রে বাবা শরীরটা, কিরকম জড় পদার্থের মতো, আর অসম্ভব ঠান্ডা। কে হতে পারে? কে কে ভাবতে ভাবতে হঠাৎ টের পেলাম দেহটায় কোনো সাড় নেই। মানে নিঃশ্বাস প্রশ্বাসের কোনো শব্দ নেই। এ কি? তাহলে কি কোনো মরা, মানে বিছানায় আমার পাশে কোনো মৃত ব্যক্তি রয়েছে? এখন কি করা উচিত ভাবতে ভাবতে ডাকলাম, বিশাল, হ্যাঁ বিশাল। বিশালের বিছানাটা আমার থেকে একটু দূরে।
কি হলো? এত রাতে ডাকাডাকি করছিস কেন? শোন না, এই মনে হচ্ছে আমার পাশে একটা মৃতদেহ রয়েছে। যা, কি বলছিস? তুই নির্ঘাত স্বপ্ন দেখছিলি। এ আবার হয় নাকি? ঘুমিয়ে পড়। ঠিক তখনই আমার পাশের ওই দেহটা থেকে শুরু হলো উদ্ভট কিছু আওয়াজ। প্রথমে গুঙানি, তারপর ভয়ঙ্কর একটা গড়গড় শব্দ। আমি চিৎকার করে উঠলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার গলার স্বর যতটা উঁচুতে যেতে পারে ততটা জোরে চেঁচিয়ে উঠলাম। গোটা ডমিট্রি জেগে গেল, আলো জ্বলে উঠল। প্রথমটা একটু বিভ্রান্তি, বিশৃঙ্খলা। হঠাৎ চিৎকারে ঘুম ভেঙে সবাই ধন্দে। কি হয়েছে? আমাদের হেডমাস্টার ছুটতে ছুটতে এলেন। আমি তাকে গোটা ব্যাপারটা খুলে বললাম, বাকিদেরও বললাম। তারপর সবাই মিলে আমার বিছানার কাছে এলো, খুঁটিয়ে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কোথায় কি? আমার পাশে সন্দেহজনক কিছুই নেই, কোনো চিহ্নই নেই কারোর উপস্থিতির। আমি এখানে কিছুতেই শোব না, না না, আমি আমি কিছুতেই শোব না এখানে, আমার জন্য অন্য জায়গা চাই। ঠিক আছে, ঠিক আছে, আমি এখানে শুচ্ছি তোর বিছানায়। তুই তুই ওই কোনায় চলে যা, যা। হাউস প্রিফেক্ট জনসন বলল। আমি ঘরের অন্য কোনায় গিয়ে শুয়ে পড়লাম, আর জনসন আমার জায়গায়। পরের দুদিন একেবারে নির্বিঘ্নে কাটল, নিরুপদ্রবে। কিছু ছেলেপিলে ইতিমধ্যে আমাকে খ্যাপাতেও শুরু করেছে ভিতুরাম ভিতুরাম বলে। উত্তরে একজন আমার বজ্রমুষ্টির ঘুষিও খেয়েছে নাকে। কি হয়েছে? কি? আমি 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 ভিতুরাম? হ্যাঁ, আমি ভিতুরাম? দেখবি দেখবি, এই দেখ। এরপর তৃতীয় রাত, সবাই শুয়ে পড়েছে, আলো নিভে গেছে ঘরের। আচমকা জনসনের তীব্র আর্তনাদে আমাদের ঘুম ভেঙে গেল। জনসনের চিৎকার দাপিয়ে বেড়াচ্ছে গোটা ডমিট্রি। দুটো বরফের মতো ঠান্ডা হাত আমার গলাটা চেপে ধরেছে, আমাকে মেরে ফেলতে চাইছে। বাঁচাও, বাঁচাও! আলো জ্বলে উঠল। বৃদ্ধ হাউসমাস্টার আবার ছুটে এলেন। আমরা সবাই মিলে জনসনকে শান্ত করার চেষ্টা করে চলেছি। হাউসমাস্টার টর্চের আলো ফেললেন জনসনের গলায়। ওর গলার চারপাশে কালশিটে জমেছে, আর লম্বা আঙুলের দাগ ফুটে উঠেছে স্পষ্ট। পরের দিন ওই অভিশপ্ত বিছানাটা সরিয়ে দেওয়া হলো ঘর থেকে। জনসনকে রাখা হলো হাসপাতালে, যতদিন না কালশিটেগুলো মিলিয়ে যাচ্ছে পুরোপুরি। আতঙ্কের ঘোর তখনও কাটেনি জনসনের মন থেকে, যার রেশ রয়ে গিয়েছিল সারা জীবন। বাকি জীবনটা তাকে ভেতরে ভেতরে অক্ষম করে দিয়েছিল সেদিনের সেই বিভৎস অভিজ্ঞতা। হাসপাতালের নার্স বহু বছর ধরে রয়েছেন এখানে। তিনি একদিন আমাদের বললেন, আমার একটা ঘটনা মনে পড়ছে, তা প্রায় বছর 20 আগের হবে। একটা ছেলে ছিল, টমকিন্স, বিশাল লম্বা, মানে ওর বয়সী ছেলেদের তুলনায় অনেকটাই লম্বা। এই ডরমিটরিতেই থাকতো। কি একটা হার্টের অসুখ ছিল ওর। সেদিন ফুটবল ম্যাচ ছিল, ও খেললো। তারপর রাত্রির বেলায় যখন বিছানায় শুতে গেল, খুব ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছিল ওকে। পরদিন সকালে যখন জিম ক্লাসের ঘন্টা বাজলো, ওকে পাওয়া যাচ্ছিল না। শেষে ডরমিটরিতে এসে সবাই দেখলো ওর শরীরটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে পড়ে আছে। খুব সম্ভবত রাতেই মারা যায় ও। যদিও চোখে মুখে কোনো বিকৃতি ছিল না, মনে হয় না ও মৃত্যুর সময় খুব একটা কষ্ট পেয়েছিল। শান্তিতেই হয়তো মারা গিয়েছিল। আমার কিন্তু তা মনে হয়নি। আমি এখনো মাঝে মাঝে সেই ভয়ঙ্কর গুঙানি শুনতে পাই। এখনো মাঝে মধ্যেই
আমার বিছানায় পড়ে থাকা সেই দেহটা ভেসে ওঠে চোখের সামনে। আর তারপর জনসনের গলার সেই দাগ। না, মৃত্যুর মধ্যে কখনোই কোনো শান্তি থাকতে পারে না, কোনো আনন্দ আরাম থাকতে পারে না। টমকিন্সও মারা গেছিল অনিচ্ছায়, হয়তো ভীষণ মৃত্যু যন্ত্রণা নিয়ে। আর সেই যন্ত্রণার সাক্ষী ছিল তার নিজের বিছানাটা। লেখক রাস্কিন বন্ডের বাসস্থান ল্যান্ডোর, মুসৌরি। সেখানকার পাহাড়ি পরিবেশ, দেওদার গাছের মর্মর শব্দ তার গল্পে নিয়ে এসেছে গা ছমছমে আবহ। ভয় সমগ্রতে পরের গল্প সামথিং ইন দ্য ওয়াটার অবলম্বনে জলাতঙ্ক। অনুবাদ দীপ। রাজপুরে প্রায় 15 বছর আগে ভাদ্র মাসের একটি দুপুরবেলায় আমি আবিষ্কার করি পুকুরটা। সেই কাঠফাটা রোদে শাল গাছের ছায়ায় পুকুরটা যেন হাতছানি দিয়ে ডাকছিল আমাকে। জামা জুতো খুলে দিলাম লাভ। জলটা এতটা ঠান্ডা হবে আশা করিনি। এটি কনকনে, একেবারে বরফ গলা জল। সাঁতরে অন্য পারে গিয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে পারে উঠে বসলাম। ভাবলাম রোদ পড়ে না তো, তাই হয়তো এই অবস্থা। কিন্তু যতই কনকনে হোক, ওই গরমে জলে নামার ইচ্ছেও তো প্রবল। অতএব আবার লাভ। এবার সাঁতরে গেলাম একেবারে পুকুরের মাঝখানে। আর সেখানেই প্রথমবার জিনিসটা অনুভব করলাম। আমার পায়ের মাঝখান দিয়ে কি যেন একটা চলে গেল, নরম হড়হড়ে একটা কিছু। কিছুই দেখতে কিংবা শুনতে পাচ্ছি না, কিন্তু জিনিসটা আমার সঙ্গে চলেছে। যতই সাঁতার কেটে এগোতে চাই, সেটা সঙ্গেই থাকে। কি রে বাবা জিনিসটা? শ্যাওলা বা পাঁক বলে তো মনে হচ্ছে না। তারপর হঠাৎ অনুভব করলাম সেই জিনিসটা আমার পায়ে জড়িয়ে যাচ্ছে। কি যেন একটা আমার পাটাকে চাটলো। চরম আতঙ্কে আমি পাগলের মতো পা ছুঁড়লাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে হাঙরের তাড়া খাওয়া মাছের মতো সাঁতরে কোনো মতে পারে পৌঁছে লাফিয়ে উঠে জলের দিকে তাকালাম। একটা উঁচু ঢিপির ওপরে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু কই, কটা পাতা ছাড়া জলের উপর তো কিছু নেই। জল তো শান্ত। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। জলের তলায় কোনো প্রাণী থাকলে জলে কিছু তো দেখা যাবে, কিন্তু কোনো আলোড়নের চিহ্ন মাত্র নেই। কিন্তু জলের নিচে কিছু একটা আছে, এই ব্যাপারে আমি নিশ্চিত। পাঁকের মধ্যে কি একটা মৃতদেহ আটকে আছে নাকি? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই মনে হলো এই প্রশ্নের উত্তর বোধহয় না জানলেও চলবে। তাড়াতাড়ি জামা কাপড় পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ঘটনার কয়েকদিন পরেই আমি দিল্লি চলে গেলাম একটি বিজ্ঞাপনের এজেন্সিতে চাকরি নিয়ে। গরমকালে কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপন লিখতাম, যা খেলে তেষ্টা তো মেটেই না, উল্টে আরো তেষ্টা পায়। পুকুরটার কথা ভুলেই গেলাম। পুরনো স্মৃতি আবার মাথা চাড়া দিয়ে উঠল 1 দশক পর, যখন আমি
রাজপুরে ফিরলাম। শালবনের মধ্যে সেই পুকুরটা কি এখনো আছে? দুধারে শাল গাছের সারির ফাঁকে অপ্রশস্ত রাস্তা। সেই রাস্তা দিয়ে একা একা আবার আমি হেঁটে চললাম। সাঁতার কাটার খুব যে ইচ্ছে ছিল তা নয়, শুধু একটা কৌতূহল। পৌঁছে দেখি পুকুর রয়েছে বটে, কিন্তু খালি করা হচ্ছে। চারপাশটাও অনেক পাল্টে গেছে, বন জঙ্গল সব সাফ, তার জায়গায় প্রচুর নতুন বাড়ি। বেশ কয়েকজন মজুর পাইপ আর বালতি করে পুকুর থেকে জল বার করছে, আর তাদের তদারক করছেন সাফারি স্যুট পরা এক ভদ্রলোক। আমাকে দেখে প্রশ্ন করলেন, আপনি কি এখানে থাকেন? থাকি না, থাকতাম অনেক দিন আগে। পুকুর খালি করাচ্ছেন দেখছি, কি ব্যাপার? আর বলবেন না, মুঝে ওদিকে নতুন স্কুল বিল্ডিং দেখেছেন তো, ওটা আমার। এই পুকুরে সাঁতার কাটতে গিয়ে গত মাসে আমার 2জন স্টুডেন্ট ডুবে মরে গেছে। বাচ্চা নয়, সিনিয়র স্টুডেন্ট, জানে যে পুকুরে নামা বারণ, কিন্তু এট দ্যাট এজ নিয়ম শুনলে তো ভাঙতে ইচ্ছে করে। কাজে আমার কাছে আর কি উপায় আছে বলুন? ভদ্রলোক বললেন তার নাম কাপুর। নিজের বাংলোতে আমায় নিয়ে গেলেন। তার বারান্দায় বসে শরবত খেতে খেতে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই ছেলে দুটো কি বন্ধু ছিল, মানে একসঙ্গে পুকুরে নেমেছিল? কিন্তু ওদের যে ঠিক কি হয়েছিল আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। কেউ অত্যন্ত নৃশংসভাবে আক্রমণ করেছিল ওদের, না হলে বডি ওরকম অবস্থা হয় না। হাত পা টুইস্টেড, মুখ বিকৃত। বাট সারপ্রাইজিংলি পোস্টমর্টেম রিপোর্ট বলছে ডেথ বাই ড্রাউনিং। কিন্তু পুকুরটা একেবারে খালি করিয়ে দেবেন? মানে চারপাশে কাঁটা তার বা কিছু দিয়ে ঘিরে দিলেও তো হতো। আসলে বহুকাল আগে, মানে ওই প্রাগৈতিহাসিক যুগে, হিমালয়ের এই অঞ্চলটা একটা সমুদ্র ছিল, জানেন তো? সেই সমুদ্রের এখন বাকি আছে ওই কটা পুকুর। না না, পুকুর ভরাট করছি স্কুলের একটা বড় অডিটোরিয়াম বানানোর জন্য। পুকুর তো পরে একটা কোথাও কেটে দিলেই হবে। দুজনেই তাকালাম পুকুরটার দিকে। জল প্রায় সবই বার করা হয়ে গেছে, হাঁটু জল মাত্র বাকি। আর তার মধ্যে দাঁড়িয়ে একজন মজুর, বাকিরা খেতে গেছে বোধহয়। আর ঠিক সেই মুহূর্তে ঘটনাটা ঘটল। জলের মধ্যে থেকে উঠে এলো এক বিশাল প্রাণী। দেখে মনে হচ্ছিল যেন একটি অতিকায় শামুক। মানুষের সমান উঁচু প্রাণীটির মাথা শামুকের মতো বটে, কিন্তু শরীর অনেকটা মানুষের মতো। আর সেই কাদা মাখা শরীর থেকে বেরিয়ে আছে যে হাতগুলো, সেগুলো যেন এক অতিকায় অক্টোপাসের, সাকিউবাস। হাজার হাজার বছর আগে মানুষের পূর্বপুরুষ ছিল এই সাকিউবাস। নিমেষের মধ্যে সাকিউবাস মজুরটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলল এবং তার শত চেষ্টা সত্ত্বেও তাকে টেনে নিয়ে গেল জলের তলায়। আরে লক্ষ্মণ, আরে বিরজু, আরে জলদি আ, জলদি আ ঘর। আমি আর কাপুর ছুটতে ছুটতে গেলাম পুকুর পাড়ে। পুকুরের জল আবার শান্ত, খালি কয়েকটা বুদবুদ দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ সেই জলের মধ্যে থেকেই হাওয়ার মধ্যে নিক্ষিপ্ত হলো ওই মজুরটির মৃতদেহ। উড়ে এসে পড়লো আমাদের পাশে। তার শরীর থেকে যেন সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে। তোমরানো মোচড়ানো হাত পা, ঠিক ওই ছেলে দুটির মতো। সেদিনের ঘটনার পরে পুকুর খালি করার কাজ বন্ধ করে দেওয়া হয়। বলা হয় যে পুকুরে কাজ করতে গিয়ে পা পিছলে পাথরের ওপর পড়ে গিয়ে মজুরটির মৃত্যু হয়েছিল। কাপুর আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেন যে সেদিনের ঘটনা আমি কাউকে বলবো না। খবর রাষ্ট্র হলে তার স্কুল বন্ধ হয়ে যাবে। পুকুর ঘিরে ফেলা হলো উঁচু দেওয়াল দিয়ে। বর্ষাকালে বৃষ্টির জলে তা আবার ভরে উঠল। শালবনে ঢেকে গেল পুকুরে যাওয়ার রাস্তাটি। রাজপুরের শালবনে
সেই পুকুর আজও আছে, এবং কাপুরের এত চেষ্টা সত্ত্বেও ভেতরে ঢোকার একটা রাস্তা এখনো রয়েছে। আপনি চাইলে আমি আপনাকে বলে দিতে পারি রাস্তাটা, কিন্তু সাঁতারটা বোধ হয় না কাটাই ভালো। রাস্কিন বন্ডের ভৌতিক গল্পগুলি যদি অরিজিনালে পড়তে চান, তাহলে পেঙ্গুইন ইন্ডিয়া বা রূপা পাবলিকেশনের একাধিক সংকলনে এগুলি পাবেন। আজকের শেষ নিবেদন, হুইসপারিং ইন দ্য ডার্ক অবলম্বনে ফিস ফিস, অনুবাদ গোধূলি শর্মা। মাঝে মাঝে এক একটা রাত আসে যার আঁচড়ের দাগ থেকে যায় গোটা জীবন। দুপুরের অলস ইজি চেয়ারে কিংবা বিকেলের চায়ের কাপে সেই অভিজ্ঞতার গায়ে হাত বুলিয়ে সময় কেটে যায় বেশ। সেরকমই এক রাত এসেছিল আমার অভিজ্ঞতায়, আজ থেকে বেশ কিছু বছর আগে। পাহাড় জঙ্গলে ঘেরা এক বন্য রাত। ঝোড়ো হাওয়ার গোঙানি দাপিয়ে বেড়াচ্ছে গোটা উপত্যকা। রাস্তার দুপাশের গাছগুলোয় চাবুকের মতো আছড়ে পড়ছে উন্মত্ত বৃষ্টি। থেকে থেকে বিদ্যুৎ ঝলসে উঠছে পাহাড়ের মাথায়, আর তার গা বেয়ে নেমে আসছে একখানা ভিজে স্যাঁতস্যাঁতে ঘন কুয়াশা চাদর। ঢেকে ফেলছে, গিলে ফেলছে যাবতীয় দৃশ্যপট। এই উন্মত্ত বন্য রাতে আমি হেঁটে চলেছি, একা, একেবারে একা। দ্বিতীয় আর একটিও অস্তিত্ব নেই যে আমার এই সম্পূর্ণ নিঃসঙ্গতার শরিক হতে পারে। আমি হাতড়ে বেড়াচ্ছি অন্ধকারে অন্ধের মতো। এখানেই তো ছিল পাথরের টিলাটা, তারপর সেই দেবদারু গাছটা কোথায় গেল? খুঁজে চলেছি পাগলের মতো। হঠাৎ চোখের সামনে বিদ্যুৎ চমকে উঠল। তার নীলচে আলোয় এক ঝলক দেখতে পেলাম পাহাড়ের ঢালে কুয়াশায় মোড়া একখানা বাড়ি। এই দুর্যোগের রাতে যেন এক টুকরো আশার আলো। হাঁটতে লাগলাম বাড়িটার দিকে। সাথে কোনো টর্চও নেই। ঘন কুয়াশার মধ্যে বড় বড় গাছের ছায়া দুলছে দৈত্যের মতো, আর থেকে থেকে ভারী মেঘ ফুঁড়ে বেরিয়ে আসছে। চাঁদ অস্পষ্ট যদিও। কোনো মতে পৌঁছলাম বাড়িটার সামনে। পুরনো ধাঁচের বাড়ি, ভেতরে কোনো আলো জ্বলছে না। হয়তো ইলেকট্রিসিটি বন্ধ হয়ে আছে বহু বছর। তবু আজকের রাতটার পক্ষে যথেষ্ট। একবার ঢুকে পড়তে পারলে। বেশ খানিকক্ষণ দরজায় ধাক্কাধাক্কি চলল। মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ। অন্য কোনো উপায় বের করতে হবে। ঘুরে অন্য দিকটায় গেলাম। জানলার সার্সিটা হাতে নাগালের মধ্যেই আছে। বেশ কয়েকবার টানাটানি করতে ভেঙে গেল। সেই ভাঙা অংশটার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে হাতড়াচ্ছি যদি ছিটকিনিটা। এদিক ওদিক ঘোরাতে শুরু করেছি। কত শত বর্ষার আঘাতে দুমড়ে মুচড়ে বদলে গেছে তার আকৃতি। প্রথমে একচোট বাধা দিল খুব, শেষমেশ আমার শক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। আমি কোনো মতে সেই ফাঁক দিয়ে ঢুকে পড়লাম একখানা লম্বা ঘরে। আর আমার সাথে সাথে ঢুকে পড়ল বাইরের দমকা ঝোড়ো হাওয়া।
টেবিলের উপর পড়ে থাকা কাগজপত্র ছড়িয়ে দিল মেঝেতে। কি যেন একটা ছিল টেবিলের উপর, হাওয়ার দাপটে মাটিতে পড়ে গেল সশব্দে। জানলাটা বন্ধ করে দিলাম। তবু ভাঙা সার্সির মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকছে কুয়াশা আর ঠান্ডা হাওয়া। পকেটে একটা দেশলাই বাক্স ছিল। বার তিনেক চেষ্টার পর সেটা জ্বলে উঠল। দেশলাইয়ের মৃদু আলোয় টের পেলাম যে ঘরটায় আমি দাঁড়িয়ে আছি সেটা আকারে বেশ বড়, আসবাবপত্রে ঠাসা। দেওয়াল জুড়ে বড় বড় সব পেইন্টিং। ফায়ারপ্লেস রয়েছে, তবে আগুন জ্বালানোর কোনো রসদ নেই তাতে। ফায়ারপ্লেসের ওপরে রয়েছে ফুলদানি, আর তার পাশে রয়েছে একটা ক্যান্ডেল স্টিক। এ পর্যন্ত সবকিছু মোটামুটি ঠিক থাকলেও কোথায় যেন একটা খটকা লাগছে। সামান্যতম ঝুলকালি, এমনকি মাকড়সার জালটুকু পর্যন্ত নেই কোথাও, কোনো দেওয়ালে। ক্ষয়ে যাওয়া বাড়ির বাইরেটা দেখে বোঝাই যায় না ভেতরটা কেউ গুছিয়ে রেখেছে এভাবে পরম যত্নে। আরো খানিকটা খুঁটিয়ে দেখবার আগেই হাতের দেশলাই কাঠিটা নিভে গেল। আমি আর একটা দেশলাই জ্বালিয়ে এগিয়ে গেলাম ক্যান্ডেল স্টিকটার দিকে। জ্বালিয়ে দিলাম মোমবাতিটা। বাবা, এটাও তো মনে হচ্ছে কোনো দামি অ্যান্টিক পিস। কি আশ্চর্য, একটা পরিত্যক্ত বাড়ি, এত দামি দামি আসবাবপত্র চারিদিকে। পাহারাদার বলতে শুধুমাত্র সামান্য এই কাচের জানলা, আর কেউ কোনোদিনও এসব ভেঙে ঢোকবার চেষ্টাই করেনি কখনো। ভাবতে ভাবতে অনুভব করলাম আমি সেই ব্যক্তি যাকে এই অযাচিত কাজটা প্রথমবার করতে হলো। মোমবাতিটা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক ভালো করে দেখছি। দেয়াল জুড়ে জল রঙের, তেল রঙের সব বড় বড় পোর্ট্রেট। কোথাও কোনো অপরিচ্ছন্নতা, কোনো ফিকে হয়ে যাওয়ার ছাপ নেই। অথচ কাউকে দেখা যাচ্ছে না এখনো। খানিকটা দ্বিধা নিয়ে ডাকলাম, কেউ কি আছেন? কোনো উত্তর এলো না। বলছি, কেউ আছেন কি? এবারেও কোনো উত্তর নেই। যেন বাড়ির সমস্ত বাসিন্দারা আমাকে লক্ষ্য করছে চুপিসারে, নজর রাখছে আমার গতিবিধির উপর, গোপনে, লুকিয়ে চুরিয়ে, ঘরের কোনায় কোনায় জমে থাকা অন্ধকার থেকে। হল ঘর পেরিয়ে ঢুকলাম শোবার ঘরে। সামনেই রয়েছে এক প্রকাণ্ড সাইজের আয়না। আমি দেখতে পাচ্ছি নিজেকে আপাদমস্তক। কাচের ওপারে ভেসে উঠেছে আমার ছায়া। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো আমার এই প্রতিবিম্ব যেন এ বাড়িরই অংশ, অনেক দিনের পরিচিত, আমার মতো বহিরাগত নয়। আয়না থেকে মুখ ঘুরিয়ে নিতে যাব এমন সময় কাকে যেন দেখলাম আয়নায়। আর একটা ছায়া। না না না, আমি নয়, অন্য কেউ, ঠিক আমার পেছনে। ধূসর মুখ, জলজলে দুটো চোখ, সোনালি চুলের লম্বা বেনি। আমি ফের তাকালাম আয়নায়। না, আমার ক্লান্ত ম্লান মুখ ছাড়া আর তো কিছু নেই। চোখের ভুলই হবে হয়তো, কিংবা মনেরও হতে পারে। এতক্ষণ খেয়াল হলো চুপচুপে ভেজা জামা জুতো মোজায় স্যাঁত স্যাঁত করছে আমার শরীর।
ভীষণ রকম ঠান্ডায় জমাট বেঁধে যাচ্ছে আমার অস্থি মজ্জা। মোমবাতিটা নামিয়ে রাখলাম খাটের পাশে টেবিলে। জুতো মোজা ছেড়ে জামা কাপড় খুলে মেলে রাখলাম চেয়ারে। অন্ধকারে দাঁড়িয়ে আছি। আমার শরীর সম্পূর্ণ আবরণহীন। একটু একটু শীত করছে। জানি কোথাও কেউ নেই, তবু কিরকম একটা অস্বস্তি হচ্ছে, যেন অনেকগুলো সন্দিগ্ধ চোখ তাকিয়ে আছে আমার দিকে আড়াল থেকে। বিছানায় উঠে ঢুকে পড়লাম চাদরের তলায়। ইউক্যালিপটাস আর ল্যাভেন্ডারের হালকা মিষ্টি গন্ধ সারা বিছানা জুড়ে ছড়িয়ে আছে। এদিক ওদিক হাতড়াচ্ছি, যা কোনো বালিশ নেই। অদ্ভুত, এত পরিপাটি সাজানো বিছানা অথচ একটাও বালিশ নেই। যাকে এতেই হবে। এই বিছানা ছেড়ে আবার উঠে বালিশ খোঁজার ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই আমার নেই। চোখ বুজে আসছে ক্লান্তিতে। মোমবাতিটা নিভিয়ে দিলাম। সামান্যতম আলোর উৎসটুকু মুছে গিয়ে ঘন কালো অন্ধকার নেমে এলো আমার চারপাশে মুহূর্তের মধ্যে। আর সেই অন্ধকারের সঙ্গী হয়ে শুরু হলো এক অদ্ভুত ঘটনা। অস্পষ্ট কিছু শব্দের জটলা, অনেকটা চাপা ফিসফিসের মতো। আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে জাগিয়ে তুলে বোঝার চেষ্টা করতে লাগলাম কোন দিক থেকে আসছে শব্দেরা, কিন্তু ঠাহর করতে পারলাম না কিছুই। এদিকে মৃদু গুঞ্জন হয়েই চলেছে। ভাঙা জানালার ভেতর দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে একটু একটু করে। বাইরে গাছের পাতায় বৃষ্টি ভাঙছে অবিরাম। আর এই সব ভেজা ভেজা শব্দের সাথে কানে আসছে কিছু জট পাকানো অন্য অন্য শব্দ। কখনো কখনো খুব স্পষ্ট, যেন খুব কাছ থেকেই আসছে কথাগুলো। ছেঁড়া ছেঁড়া শব্দ, আর তার প্রতিধ্বনি ছুঁয়ে যাচ্ছে আমায়। খুবই সাধারণ তুচ্ছ কিছু কথোপকথন, তবু আমার মাথার ভেতরে তারা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। গোলমেলে একটা অঙ্ক তৈরি হচ্ছে মগজে।
ধড়মড়িয়ে উঠে বসলাম। প্রথম দিকে যে কথাগুলো কানে আসছিল সেগুলোর সাথে আমার সম্পর্ক না থাকলেও শেষের এই কথাগুলো, এই ভয়ঙ্কর শব্দগুলো, এ তো মনে হচ্ছে আমার উদ্দেশ্যে বলা। মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। সমস্ত চাপা ফিসফিস মিলিয়ে গেল মুহূর্তে, ম্যাজিকের মতো। বিছানা ছেড়ে নেমে এলাম। খাটের আশেপাশে, ঘরটার আনাচে কানাচে ভালো করে খুঁজছি শব্দের উৎস কি হতে পারে, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। ঘুরে ফিরে দাঁড়িয়ে পড়লাম আয়নার সামনে। আরো একবার। আয়নায় আমার ছায়া, আর আমার পেছনে সেই ছায়া শরীর। সেই মেয়েটি, সেই জলজলে চোখ, সোনালি চুল, আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, হাতে একখানা বালিশ। আমার মনে পড়ে গেল ছোটবেলায় শোনা সেই গল্পটা, দুই কুমারী বোনের গল্প। একজন সুন্দরী, অন্যজন সাধারণ। সাধারণ মেয়েটি ধনী পুরুষদের ভুলিয়ে ভালিয়ে টোপ দিয়ে নিয়ে আসতো বাড়িতে, আর তারপর তাদের মেরে ফেলতো অনায়াসে। যদিও কেউ বিশ্বাস করেনি সে কথা, মিথ্যে গল্প ভেবে উড়িয়ে দিয়েছিল। এমনকি দু বোনের মধ্যে শেষ পর্যন্ত যে বোনটি বেঁচে ছিল তার মৃত্যুসজ্জার স্বীকারোক্তিও মানতে চায়নি কেউ। কিন্তু সে তো অনেক অনেক বছর আগের কথা, আর তাছাড়া সে বাড়িও তো আজ নেই। ভাবতে ভাবতে পেছন ঘুরে তাকালাম। না, কেউ নেই। এবার চোখ চলে গেল আয়নায়, সেখানেও কেউ নেই। আমি আবার বিছানায় ঢুকে পড়লাম। মোমবাতিটা নিভিয়ে দিয়েছি। চোখের পাতা ভারী হয়ে আসছে। এতক্ষণ যা হলো তা কি সত্যি, নাকি পুরোটাই আমার স্বপ্ন? একটু একটু করে ঘুম আসছে, তলিয়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো সেই মেয়েটি এসে দাঁড়িয়েছে আমার ধীরে ধীরে হারিয়ে যেতে থাকা অবচেতনের সামনে। সেই মেয়েটি যার ছায়া আমি আয়নায় দেখেছি, সে এসে বসেছে আমার পাশে। এবার চুমুকে পড়ছে আমার উপর একটু একটু। আমার দিকে তাকিয়ে আছেন নিষ্পলক। চোখের ভেতর জ্বলন্ত আগুনের শিখা। সেই গনগনে চোখের মণিতে আমি দেখতে পাচ্ছি যাতায়াত মানুষের। আমি দেখতে পাচ্ছি আমাকে। ও ঝুঁকে পড়ছে আরো 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 একটু। আমাদের মধ্যিখানের দূরত্ব কমে চলেছে ক্রমশ। তারপর এক সময় ওর ঠোঁট স্পর্শ করলো আমায়। কি ঠান্ডা, কি রুক্ষ, কি নিষ্প্রাণ সে স্পর্শ। আমার সমস্ত শরীর যেন শিরশির করে উঠল। সেই ঘোর কাটার আগেই ধীরে ধীরে আবছা হতে শুরু করলো সবকিছু। ওর ঠোঁট, চিবুক, কপাল হারিয়ে যাচ্ছে একে একে। ওর শরীর মিলিয়ে যাচ্ছে অদৃশ্যে। শুধু ওই চোখ দুটো, ওই গনগনে চোখ দুটো জেগে রইল আমার চোখের পাতায়। আর ঠিক তখনই টের পেলাম কি যেন একটা চেপে বসেছে আমার মুখে। ভারী নয়, একটা নরম কিছু। কি
কি সেটা ঠিক বুঝতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে, মাথা তুলতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, শরীরের সমস্ত শক্তি জড়ো করে কোনো মতে হাত দিয়ে চেপে ধরলাম জিনিসটাকে। কি এই তো একখানা বালিশ। আমি যখন ডুবে গেছিলাম মেয়েটির খসখসে অপরিচিত স্পর্শে, তখনই হয়তো এটা এসে পড়েছে আমার মুখের উপর। ছুঁড়ে ফেলে দিলাম বালিশটাকে, বিছানার চাদরটাকেও। অনেক হয়েছে, অনেক হয়েছে। অন্ধকারে শব্দের পায়চারি, আয়নায় রহস্য, ছায়া ছায়া রহস্য। অনেক হয়েছে। এই অদ্ভুতুড়ে বাড়ির চাইতে বাইরের আকাশ ভাঙা দুর্যোগ ঢের ভালো। আমি বেরোবো, আমি এখান থেকে বেরোবো। আমি জামা কাপড় পরে নিলাম। ইস, মোমবাতিটাও নিঃশেষ প্রায়। এই বাড়ি, এর প্রতিটি আনাচে কানাচে যত অন্ধকার জমে আছে, সেসব থাক, সেসব থাক। আমাকে আলোয় ফিরতে হবে, আমাকে আলোয় ফিরতেই হবে। মোমবাতিটা জ্বালিয়ে বেরিয়ে এলাম শোবার ঘর ছেড়ে সাবধানে। আয়না থেকে চোখ বাঁচিয়ে, আয়না থেকে চোখ বাঁচিয়ে। না 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 না, ওদিকে তাকানো যাবে না। খুব সন্তর্পণে পা টিপে টিপে পৌঁছলাম সামনের ঘরে। দেয়ালে টাঙানো ছবিগুলো যেন নড়ে চড়ে জেগে উঠলো। হঠাৎ একটা ছবিতে আমার চোখ দুটো কিরকম আটকে গেল। মোমবাতির ক্রমশ ছোট হতে থাকা আলোয় যা দেখলাম, জানি না সেটা শুধুই আমার কল্পনা, নাকি ভ্রম, নাকি অন্য কোনো সংকেত। যে মেয়েটির ছবি দেয়ালে রয়েছে, এ তো হুবহু সেই সুন্দর অথচ বিবর্ণ মুখ যা আমি দেখেছি আয়নায়। তবে কি সত্যি আমি ফিরে গিয়েছিলাম অতীতের অন্তরালে, নাকি পুরনো কোনো সময় স্মৃতি এসে ভর করেছিল আমায়, জাঁকিয়ে বসেছিল আমার সমস্ত সত্তায়? না 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 না, আমাকে বেরোতে হবে, আমাকে বেরোতে হবে, এক্ষুনি 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 বেরোতে হবে। দরজার দিকে পা বাড়ালাম। হাতের মোমবাতিটা শেষবারের মতো সমস্ত আলোটুকু উগড়ে দিয়ে নিভে গেল পুরোপুরি। এক মুহূর্তের জন্য যেন থমকে গেলাম। আমার সমস্ত চিন্তা শক্তিরা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল অন্ধকারে। ভয় কাটিয়ে মাথা ঠান্ডা করে কি করা উচিত ভাবতে যাব, ঠিক তখনই দরজায় ধাক্কা। কে? কোনো উত্তর নেই। দয়া করে আমাকে একটু ভেতরে ঢুকতে দিন, দরজাটা খুলুন, একটু ঢুকতে দিন, দরজাটা খুলুন, খুলুন। আমি এগিয়ে গেলাম, ছিটকিনি নামিয়ে দরজাটা খুলে ফেললাম। বাইরে একজন দাঁড়িয়ে আছে। না, আয়নায় দেখা সেই বিবর্ণ সুন্দর ছায়া নয়, একেবারে অন্য কেউ। রুগ্ন দীর্ণ কুৎসিত এক বৃদ্ধা। নাকের ফুটো দুটো কিরকম যেন জল জল করছে। কিন্তু এ কি? চোখ, চোখ কোথায়? ও চোখ খুঁজে পাচ্ছি না কেন? ভালো করে দেখবার চেষ্টা করলাম। না না, সত্যি খুঁজে পাচ্ছি না চোখ। বৃদ্ধা আমাকে সরিয়ে দরজা ঠেলে ঢুকে পড়ল ঘরের ভেতরে। আর সেই সামান্য সময়টুকু পূর্ণ সুযোগ নিয়ে আমি বেরিয়ে এলাম বাইরে। ছুটতে লাগলাম প্রাণপণে, বাইরের উত্তাল বৃষ্টি গায়ে মেখে। এরপর বাকি রাতটা আমার কেটে গেল পথের সন্ধানে, জঙ্গলের গোলক ধাঁধায়, উদ্ভ্রান্তের মতো ঘুরে ঘুরে। তারপরে ভিজে স্যাঁত স্যাঁতে রাত পেরিয়ে সূর্য উঠল। পাখিদের কিচিরমিচির আর ছেঁড়া ছেঁড়া মেঘ ফুঁড়ে বেরিয়ে আসা সকালের সূর্য আমাকে রাস্তা চিনিয়ে দিল। আর আমি ফেরার পথ ধরলাম। সেই রাতের পর অনেক রাত কেটেছে আমার জীবনে, তবু সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি
আজও আমার কাছে কাচের মতো স্পষ্ট। আর তাই আজকে এই মুহূর্তে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে সেই বৃদ্ধ বাড়িটা আজও আছে কিনা, তার উত্তর আমি দিতে পারবো না, কারণ আর কোনোদিনও সেই পথে ফিরে যাওয়ার বিন্দুমাত্র উৎসাহ আমি দেখাইনি। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনছিলেন রাস্কিন বন্ডের ভয় সমগ্র। রাস্কিন বন্ডের জন্ম 19 মে 1934 সালে কসৌলিতে, বর্তমানে যা হিমাচল প্রদেশের অন্তর্গত। তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি বই: আ রুম অন দ্য রুফ, আ ফ্লাইট অফ পিজন্স, দ্য ব্লু আমব্রেলা। 500-র ওপর বই লিখেছেন, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা ইত্যাদি সব মিলিয়ে। সম্মানিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কারে, পেয়েছেন পদ্মভূষণ। আজও লিখে চলেছেন সমান উৎসাহে ও ভালোবাসায়। এই গল্পগুলির অনুবাদ ও অডিও রূপান্তর করেছিলেন গোধূলি, দীপ এবং সুবর্ণা। গল্প পাঠ এবং বিভিন্ন ভূমিকায় মীর, দীপ, সোমক, অত্রি, অয়ন্তিকা ও ইন্দ্রাণী। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত রিচার্ড। প্রচার অলঙ্করণ জয়েন্ট দ্য ডটস। পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় এবং সূত্রধার আমি ইন্দ্রাণী। সানডে সাসপেন্সে আরও ভৌতিক অলৌকিক গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা, বা ডাউনলোড করতে পারেন গানা অ্যাপ।